হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আহসান ক্লাসরুমের এই অনন্য আয়োজনে তোমাদেরকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আহসান হাবিব। আমি ইতিমধ্যে তোমাদেরকে সৃজনশীল প্রশ্নের একটি সাজেশন দিয়েছি সমাজকর্ম প্রথম পত্রের। তোমরা অনেকেই কমেন্ট করেছো, স্যার অনুধাবন অনেক বেশি হয়ে গেছে, একটু কমিয়ে দেন। আমি কিন্তু এটার পক্ষে না, কারণ হচ্ছে এই সাজেশনটি সকল বোর্ডের সম্মিলিতভাবে একটি সাজেশন। আর পাশাপাশি এই পরীক্ষায় যে আলাদাভাবে একটা বোর্ডের জন্য সাজেশন করা যাবে, টপিক্স তো অনেক বাদ দিয়ে দেওয়া হয়েছে। তারপর এখান থেকে 11টি প্রশ্ন করবে, 3টি প্রশ্নের আনসার করতে হবে। এখন উদ্দীপকের যে কোনো চ্যাপ্টারের প্রশ্নের সাথে, উদ্দীপকের সাথে যে কোনো চ্যাপ্টারের কিন্তু অনুধাবন দিয়ে যেতে পারে। এবং এক্ষেত্রে যে সমস্যাটি হতে পারে সেটি হচ্ছে, তুমি যে প্রয়োগ উচ্চতর দক্ষতা যেখান থেকে কমন পড়েছে সেইখানকার অনুধাবন যদি কমন না পড়ে, তাহলে কিন্তু সেই অনুধাবনের নম্বরটা তুমি পাবে না। এই জন্য অনুধাবনের প্রতি একটু যত্নবান হওয়া উচিত। আর এর জন্য ভয় পাওয়ারও কিছু নেই, যদিও সময় হাতে খুব কম, কিন্তু এর জন্য এত কিছু করার প্রয়োজন নেই। কেননা আমি মনে করি যে অনুধাবনের যে বিষয়টি আসবে সেই বিষয়টি সম্পর্কে তোমার একটা ন্যূনতম ধারণা যদি থাকে, যে বিষয়টি সম্পর্কে তোমার একটা ধারণা আছে, সেই ধারণাটা লেখলেই কিন্তু তুমি একটা নম্বর পেয়ে যাবে। এখানে 2 নম্বর থাকবে অনুধাবনে, তুমি ন্যূনতম 1 পাবে যদি তুমি একটি লাইনও লিখতে পারো। আরেকটি বিষয় হচ্ছে যে যদি ধারণা না থাকে তাহলে কী হবে? ধারণা না থাকার ফলে যে জিনিসটি হবে, যেমন একটি পরীক্ষায় আসছে কম্পার যন্ত্র কী বলতে কী বুঝো, একজন স্টুডেন্ট আনসার করলো কম্পার যন্ত্র সম্পর্কে ধারণা না থাকায়, যেটি শীতের বস্ত্র, এটা গলায় ব্যবহার করা হয় সর্দি কাশি থেকে রক্ষা করে। তার যদি ধারণা থাকতো তাহলে সে কিন্তু একটি শুধুমাত্র এই ধারণা, একটি দিক নির্ণয়কারী যন্ত্র, এইটুকু লিখলেই কিন্তু সে একটা নম্বর পেয়ে যেত। আবার আমরা জ্ঞানমূলক প্রশ্নে অনেকেই আছে যে আর প্রশ্ন আসলো রবীন্দ্রনাথ কত সালে নোবেল প্রাইজ পেয়েছে, এখানে রবীন্দ্রনাথ 1913 সালে নোবেল প্রাইজ পেয়েছে, এই কথাটি না লিখে শুধু 1913 সালে লেখলেও কিন্তু নাম্বার কিন্তু একই পাবে, কেননা এখানে হাফ নম্বর দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আমরা অনুধাবনগুলোকে এত কঠিন না মনে করে অনুধাবনগুলো সম্পর্কে একটা ধারণা নিয়ে যাব, যেন অন্ততপক্ষে এই বিষয়টা কি সেই সম্পর্কে যদি একটি লাইন যদি আমরা লিখতে পারি, বেশি লিখতে পারলে তো ভালো, কারণ হচ্ছে অনুধাবনে বুঝিয়ে লিখতে হয়। আর জ্ঞানমূলকে শুধুমাত্র জ্ঞানটা, যে প্রশ্নটা চাওয়া হয়েছে সেই প্রশ্নটার আনসার করলেই উত্তর হয়ে যায়। এই ক্ষেত্রে একটু যেহেতু 2-3টি লাইন লিখতে হয়, তোমার যদি ধারণা থাকে 2-3 লাইন কিন্তু তুমি লিখতে পারবে, তাহলে আমাদের সেই ধারণাটা থাকা দরকার। আর সেই বই কাটিয়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করব সবগুলো অনুধাবন না হলেও অনেকগুলো অনুধাবন তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। তোমরা আমার এই ভিডিওটি দেখার পর তোমরা যদি একটু বই নিয়ে বসো এবং চোখ বন্ধ করে, যে তুমি এই বিষয়টা কি, ধারণাটা কি তোমার আছে কি না, যে ধারণাটা তুমি কি পারো কি না, সেটা চোখ বন্ধ করে একবার নিজেকে নিজে প্রশ্ন করবে, নিজের মনকে প্রশ্ন করবে, যে হ্যাঁ আমার ধারণাটা এই বিষয়ে ঠিক আছে বা আমি যা ভাবছি তা ঠিক এবং স্পষ্ট ধারণা, তাহলেই কিন্তু তোমার পরীক্ষায় আসলে যে কোনো প্রশ্ন উদ্দীপকের অনুধাবন তোমার কিন্তু কমন পড়ে যাবে। চলো যাই আমরা এখন অনুধাবনগুলো দেখি। পরীক্ষা আসতে পারে সমাজকর্ম বলতে কী বোঝো বা সমাজকর্ম ধারণাটি ব্যাখ্যা করো। এই সমাজকর্ম ধারণাটি ব্যাখ্যা করো, সমাজকর্ম বলতে কী বোঝো, বিষয়টি কিন্তু একই। সমাজকল্যাণ ও সমাজকর্ম সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকায় অনেক ক্ষেত্রে এই দুটি বিষয় একত্রে ব্যবহৃত হয়। মূলত সমাজকল্যাণের বৃহত্তম লক্ষ্য অর্জনের লক্ষ্যে বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে সমাজকর্ম। মানে তোমাকে যে জিনিসটি মনে রাখতে হবে, সমাজ কল্যাণের বৃহত্তম লক্ষ্যে বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে সমাজকর্ম। এখানে বৈজ্ঞানিক পদ্ধতিটা মনে রাখলেই কিন্তু তোমার আনসারটা হয়ে যাচ্ছে। আমরা যদি আরেকটু ব্যাখ্যা করি তাহলে বলবো, বিবর্তনশীল আধুনিক জীবন ধারার সাথে সামঞ্জস্য রেখে মানুষের বিভিন্নমুখী সমস্যা সমাধানের প্রচেষ্টাগুলোকে বিজ্ঞানসম্মত উপায়ে যুগোপযোগী করে তোলার নির্লস প্রচেষ্টার ফলশ্রুতি হচ্ছে সমাজকর্ম। কতগুলো বিশেষ পদ্ধতির মাধ্যমে সমাজকর্ম ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধান এবং উন্নয়নের প্রচেষ্টা চালায়। সমাজকর্ম হচ্ছে একটি কলা, বৈজ্ঞানিক প্রক্রিয়া ও সাহায্যকারী পেশা। সামাজিক সমস্যা সমাধানে বৈজ্ঞানিক প্রক্রিয়া হলো সমাজকর্ম। আরেকটু যদি আমরা সহজভাবে বলতে চাই, সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা, যা মানুষকে এমনভাবে সাহায্য করে যাতে করে তারা নিজেরাই নিজেদেরকে সাহায্য করতে পারে। তাহলে আমরা দুইটি বলতে পারি, যে সমাজকর্ম এমন একটি সাহায্যকারী পেশা যে মানুষকে এমনভাবে সাহায্য করে সে নিজেই নিজেকে পরবর্তী সময় সেই বিপদ থেকে রক্ষা করতে পারে অথবা নিজেই সে তার সমাধান করতে পারে। আরেকটি বিষয় হচ্ছে সমাজকর্ম হচ্ছে যে যেখানে নাকি বিজ্ঞানভিত্তিক বা বৈজ্ঞানিক প্রক্রিয়া ব্যবহৃত হয় তাকেই সমাজকর্ম বলে। তাহলে এই প্রশ্নটি আসলে আমরা শুধু মাথায় রাখবো, এটা একটি বিজ্ঞানভিত্তিক প্রক্রিয়া যার মধ্যে ব্যক্তিদল সমষ্টির উন্নয়নে বা কল্যাণের লক্ষ্যে কাজ করে। এই হচ্ছে সমাজকর্ম। যদি আরেকটু বেশি আমরা বলি, সমাজকর্মের অভিধানের সংজ্ঞা অনুসারে সমাজকর্ম হলো একটি ব্যবহারিক বিজ্ঞান যা মানুষকে মনোসামাজিক ভূমিকা পালনে একটি কার্যকর পর্যায়ে উপনীত হতে এবং সকল মানুষের কল্যাণ বৃদ্ধির লক্ষ্যে অর্থ বা সামাজিক পরিবর্তন আনতে সহায়তা করে।
তোমাদের পরীক্ষায় আরেকটি প্রশ্ন আসতে পারে, পেশাদার সমাজকর্ম বলতে কি বোঝাও বা সমাজকর্মকে পেশা বলা হয় কেন? এটা বিভিন্নভাবে আসতে পারে। সমাজকর্মকে সাহায্যকারী পেশা বলা হয় কেন, ব্যাখ্যা করো। সমাজকর্মকে সাহায্যকারী সক্ষমকারী পেশা কথাটি ব্যাখ্যা করো। অথবা সমাজকর্মকে সক্ষমকারী প্রক্রিয়া বলা হয় কেন? যেভাবে প্রশ্নটি আসুক, প্রশ্নটির উত্তর কিন্তু একই। আসলে আমরা পেশাদার বলতে কি বুঝি? যেমন পেশাদার ফুটবলার, পেশাদার ক্রিকেটার, অর্থাৎ যখন একজন আমিও ফুটবল খেলি, তুমিও ফুটবল খেলো, কিন্তু তুমি বা আমি ফুটবল খেলে কিন্তু জীবিকা অর্জন বা জীবন চালাচ্ছি না। যারা নাকি এই সমাজকর্মী, যে সমস্ত সমাজকর্মীরা যে এই মানুষের সাহায্য করে তাদের জীবিকা অর্জন করে, তখন তারা কিন্তু পেশাদার সমাজকর্মী। এখন প্রশ্নটি হচ্ছে পেশাদার সমাজকর্ম বলতে কী বুঝো? পেশাদার সমাজকর্মকে পেশা বলা হয় কেন? এটির উত্তর লিখতে গেলে আমরা কী লিখব? যেন পেশাদার সমাজকর্মী হতে হলে কতগুলো পেশাদার তখনই বলা হয়েছে কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, যেমন বিজ্ঞানলব্ধ জ্ঞান প্রয়োজন এবং সমাজ স্বীকৃত হতে হবে এবং এটা সহজে পরিবর্তন করা যায় না। যেমন ডাক্তার কিন্তু ইঞ্জিনিয়ারের দায়িত্ব পালন করতে পারবে না। এই যে এই বিষয়গুলো, এই বৈশিষ্ট্যগুলো যখন থাকবে তখনই তাকে বলা হবে পেশাদার সমাজকর্ম। আমরা যদি সুন্দরভাবে এটা উপস্থাপন করি তাহলে কি হবে? যেহেতু পেশার সবগুলো বৈশিষ্ট্য এর মধ্যে বিদ্যমান, তাই সমাজকর্মকে পেশা বলা হয়। মূলত এটি হলো মূল্য নির্দেশিত পেশা। বলা হয়ে থাকে যে বিজ্ঞান হতে অর্জিত জ্ঞানগুলোকে বিশেষ পদ্ধতিতে প্রয়োগের মাধ্যমে সামাজিক সম্পর্ক উন্নয়নে মানুষকে সাহায্য করে, আর তাই এটিকে পেশা বলা হয়। এখন প্রশ্ন হলো যে সাহায্যকারী বা সক্ষমকারী পেশা সক্ষমকারী বলা হয় কেন? সমাজকর্ম মানুষকে এমনভাবে সাহায্য করে যাতে করে তারা নিজেরাই নিজেদের সাহায্য করতে পারে। এর জন্য সমাজকর্মকে সাহায্যকারী বা সক্ষমকারী পেশা বলা হয়। যেমন আমি একজন শিক্ষক, আমি একজন পেশাদার সমাজকর্মী শিক্ষক হিসাবে ধরা যায়। তাহলে তুমি যখন তোমার প্রবলেম নিয়ে আসো, সেই প্রবলেমটা কিন্তু আমি সলভ করে দিই, তখন তুমি কিন্তু সেই প্রবলেমটা সলভ করতে পারো। এবং পরীক্ষায় আসলে কিন্তু আমি আনসারটা করিনি, আনসারটা তুমিই করো। তাহলে কি তোমাকে আমি কি করে তুললাম? সক্ষম করে তুললাম। তোমাকে আমি কি করলাম? সাহায্য করলাম। এই জন্য তো এটাকে বলা হচ্ছে সাহায্যকারী বা সক্ষমকারী। কেননা সমাজকর্মের লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর সুপ্ত ক্ষমতার বিকাশ সাধনের মাধ্যমে জীবনের সার্বিক অবস্থা মোকাবেলা সক্ষম করে তুলতে সমাজকর্ম সচেষ্ট। এখানে সক্ষমকারী পেশা এই অর্থে যে ব্যক্তি দলকে নিজেদের উন্নয়নে সক্ষম করে তোলা হয়। তাহলে সমাজকর্ম সাহায্যকারী, সক্ষমকারী প্রক্রিয়া সমাজকর্মকে এই জন্যই পেশা বলা হয়ে থাকে। কেন দারিদ্র আইনের ভিত্তিভূমি বলা হয়ে থাকে? কিন্তু এখানে 1601 সালে দারিদ্র আইন বলতে কী বোঝায়? এইটি প্রশ্নটি এরকম। 1349 সাল থেকে 1597 সাল পর্যন্ত ইংল্যান্ডে দরিদ্রদের কল্যাণে অনেক আইন প্রণীত হয়। এই আইনগুলো বিভিন্ন কারণে দরিদ্র মোকাবেলায় সক্ষম হয়নি। আর এরই ফলশ্রুতিতে বিভিন্ন আইনের সমন্বয়ে দরিদ্র নিরসন করবে রানী এলিজাবেথ কর্তৃক একটি আইন প্রণীত হয়, যা 1601 সালের দরিদ্র আইন নামে বোঝায়। অর্থাৎ রানী এলিজাবেথ কর্তৃক প্রণীত আইনকেই বলা হচ্ছে আত্মনিয়ন্ত্রণ অধিকার। বলতে কী বোঝায়? আত্মনিয়ন্ত্রণ অধিকার হচ্ছে এমন এক অধিকারকে নির্দেশ করে যার দ্বারা কোনো ব্যক্তি তার আত্ম উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভরতা অর্জনে সক্ষম হয়। সমাজকর্ম পেশায় একটি সাধারণ মূল্যবোধ হচ্ছে আত্মনিয়ন্ত্রণ অধিকার। মানুষকে তার চাহিদা, পছন্দ, সামর্থ্য, ক্ষমতা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ এবং সেই অনুযায়ী নিজেকে গড়ে তোলার অধিকার দানই করা হচ্ছে আত্মনিয়ন্ত্রণ অধিকার। সুপ্ত ক্ষমতার বিকাশের জন্য আত্মনিয়ন্ত্রণ অধিকার অত্যন্ত প্রয়োজন। আত্মনিয়ন্ত্রণ অধিকারটা আমরা যদি সহজভাবে বলি, তুমি সায়েন্স পড়তে চাও না, তোমাকে জোর করে সায়েন্স পড়ানো হলো বা সায়েন্স পড়তে বাধ্য করা হলো, এটি না। যে তুমি তোমার যে পছন্দ, সেই পছন্দ অনুযায়ী তুমি সিদ্ধান্ত গ্রহণ করার যে সুযোগ, সেটি হচ্ছে আত্মনিয়ন্ত্রণ অধিকার। আরেকটি প্রশ্ন হচ্ছে পেশাগত সম্পর্ক বা রেপু বলতে কী বোঝো? পেশাগত সম্পর্ক যে বিষয়টি, সেটা হচ্ছে সমাজকর্মী ও সাহায্যার্থী, যে একজন সমাজকর্মীর সাথে একজন সাহায্যার্থীর যে সম্পর্ক, সেটি হচ্ছে পেশাগত সম্পর্ক বা রেপু। এবং পেশাগত সম্পর্ক সমাজকর্ম পেশার একটি অন্যতম বৈশিষ্ট্য। একজন সমাজকর্মীর কাছে যখন কোনো সাহায্যার্থী আসে, তখন তিনি তাকে পেশাগত দৃষ্টিভঙ্গি দিয়ে কিন্তু গ্রহণ করেন এবং তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা চালান। এই যে সম্পর্ক, মুক্তি পাওয়ার লক্ষ্যে ইংল্যান্ড সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করে থাকে। দারিদ্র্য দূরীকরণের পাশাপাশি সামাজিক নিরাপত্তা প্রণয়ন করাও এসব আইনের অন্যতম লক্ষ্য ছিল। আর এই জন্যই ইংল্যান্ডকে দরিদ্র আইনের ভিত্তিভূমি বলা হয়ে থাকে। আরেকটি প্রশ্ন হচ্ছে পেশাগত দুর্ঘটনা বলতে কী বোঝো? পেশাগত দুর্ঘটনা হচ্ছে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যখন শ্রমিক দুর্ঘটনা কবলে পড়ে, তখনই তাকে পেশাগত দুর্ঘটনা বলা হয়ে থাকে। অর্থাৎ আমরা যদি দেখি যে বর্তমান সময়ে যেহেতু শিল্পায়নের যুগ, সেই শিল্প কারখানায় যান্ত্রিক উৎপাদন পদ্ধতিতে শ্রমিকরা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত হয়ে অকাল মৃত্যু, বিকলাঙ্গতা, কর্মক্ষমতা হারায়, তাকেই কিন্তু পেশাগত দুর্ঘটনা বলে। অর্থাৎ দায়িত্ব পালন করতে গিয়ে যে দুর্ঘটনার সম্মুখীন হয়, সেটি হচ্ছে পেশাগত দুর্ঘটনা। দারিদ্র বলতে কী বোঝো? দারিদ্র বলতে দারিদ্র একটি সার্বজনীন ঘটনা। দারিদ্র বলতে এমন একটি অবস্থাকে বোঝায় যে অবস্থায় মানুষ তার প্রয়োজনীয় জিনিসপত্র অর্থের বিনিময়ে ক্রয় করতে সম্পূর্ণ বা আংশিকভাবে অক্ষম, তাকেই বলা হচ্ছে দারিদ্র। পঞ্চদৈত্য বলতে কী বোঝো? বিভারেজ রিপোর্টে সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রণয়ন সংক্রান্ত একটি প্রতিবেদন, যা শুধু ইংল্যান্ডের জন্য নয়, সমগ্র বিশ্বের সামাজিক নিরাপত্তা কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ মডেল হিসাবে বিবেচিত। বিভারেজ ওই রিপোর্টে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পঞ্চদৈত্য।
পঞ্চদৈত্য হচ্ছে এই রিপোর্টে মানুষের কল্যাণ ও অগ্রগতির পথে অন্তরায় বা প্রতিবন্ধকতা হিসেবে অভাব, অজ্ঞতা, রোগ, মলিনতা ও অলসতা প্রভৃতি সমস্যাকে চিহ্নিত করেন। এই 5টি সমস্যাকে স্যার উইলিয়াম বিবারিজ পঞ্চদৈত্য বলে অভিহিত করেছেন। অর্থাৎ বিবারিজ যে তার রিপোর্টে 5টি সমস্যার কথা বলেছেন, সেই 5টি সমস্যা আমাদের নাম মনে রাখতে হবে। সেটি হচ্ছে অভাব, অজ্ঞতা, রোগ, মলিনতা ও অলসতা। আর এই 5টি হচ্ছে পঞ্চদৈত্য। দরিদ্র আইন বলতে কী বোঝো? দরিদ্র আইন বলতে সাধারণত দরিদ্রের জন্য প্রণীত আইনকেই বোঝায়। শুধু এটুকু মনে রাখলেই চলবে, কিন্তু এর সাথে একটি যেহেতু অনুধাবন আরেকটি বিষয় যোগ করতে হবে। মূলত দারিদ্র্য দূরীকরণ ও ভিক্ষাবৃত্তি রোধ করবে 14শ শতাব্দী থেকে 20 শতাব্দী পর্যন্ত ইংল্যান্ডের যেসব আইন প্রণয়ন ও বাস্তবায়ন করে সেগুলিকে দরিদ্র আইন বলে। তাহলে কি দরিদ্রের জন্য আইন, এবং এটি ইংল্যান্ডে হয়, এবং 14শ শতাব্দী থেকে 18শ শতাব্দী পর্যন্ত যে আইনগুলো হয়েছে সেগুলোকে দরিদ্র আইন বলে। এখন আরেকটি প্রশ্ন হচ্ছে যে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বিবারিজ রিপোর্ট কী, অথবা বিবারিজ কে ছিলেন? স্যার উইলিয়াম বিবারিজ একজন অর্থনীতিবিদ, আইনবিদ ও সমাজবিদ ছিলেন, এবং তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকতা করতেন। আর তিনি যে রিপোর্টটি পেশ করেন সেটি তার নামে বিবারিজ রিপোর্ট নামে পরিচিত। তিনি কী রিপোর্টটি পেশ করেন? বিবারিজ রিপোর্ট হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রণয়ন সংক্রান্ত একটি প্রতিবেদন, যা শুধু ইংল্যান্ডে নয় সমগ্র বিশ্বে সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রণয়নে একটি গুরুত্বপূর্ণ মডেল হিসেবে বিবেচিত। এবং এই প্রতিবেদনটি তিনি 1942 সালে 21 নভেম্বর বাস্তুভিত্তিক সুপারিশ সহ সরকারের কাছে একটি প্রতিবেদন পেশ করে, যা সমাজসেবার ইতিহাসে বিবারিজ রিপোর্ট নামে পরিচিত। আত্মকর্মসংস্থান বলতে কী বোঝো? আত্মকর্মসংস্থান হচ্ছে একজন ব্যক্তি যখন নিজেই নিজের কর্মসংস্থানটা সৃষ্টি করে তখনই তাকে বলে আত্মকর্মসংস্থান। আমরা যদি সুন্দরভাবে বলি তাহলে বলা যাবে যে আত্মকর্মসংস্থান বলতে কোনো ব্যক্তি কৃষিকাজ, ক্ষুদ্র ব্যবসা বা কুটির শিল্পে নিয়োজিত হয়ে স্ব-উদ্যোগে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাকে বোঝায়। অর্থাৎ সে কোনো চাকরির পিছিয়ে দৌড় পারলো না, সে কী করলো, সে নিজের কর্মসংস্থানটা সৃষ্টি করলো। এটাকে কিন্তু আত্মকর্মসংস্থান বলা হয়ে থাকে। অন্যভাবে বলা যায় আত্মকর্মসংস্থান হলো এমন এক ধরনের কর্মসংস্থান যা স্বল্প মূলধন, সামান্য প্রশিক্ষণ দিয়েই একজন ব্যক্তিকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করে দেয়, যা তাকে পরনির্ভরশীলতা ও বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দেয়। আত্মকর্মসংস্থানের মাধ্যমে দেশের ক্রমবর্ধমান বেকারত্ব, দারিদ্র্য দূরীকরণ সম্ভব। উন্নয়নশীল দেশের ক্ষেত্রে আত্মকর্মসংস্থানের গুরুত্ব অপরিসীম। তাহলে আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের যে জিনিসটি মনে রাখতে হবে যে একজন ব্যক্তি স্ব-উদ্যোগে যখন সে তার কর্মসংস্থানটা সৃষ্টি করে স্বল্প পুঁজি দিয়ে, স্বল্প প্রশিক্ষণ নিয়ে, তখনই তাকে বলা হচ্ছে আত্মকর্মসংস্থান। আরেকটি প্রশ্ন যে প্রশ্নটি আসতে পারে সেটি হচ্ছে আর্থসামাজিক উন্নয়ন বলতে কী বোঝো? আর্থসামাজিক উন্নয়ন মানে অর্থাৎ তোমার পকেটেও টাকা আছে এবং তোমার সমাজটাও সুশৃঙ্খল, এটি মিন করে। আমরা যদি সুন্দরভাবে এটাকে উপস্থাপন করি যে আর্থসামাজিক উন্নয়ন বলতে কী বোঝো, তাহলে আমরা কী লিখব? আর্থসামাজিক উন্নয়ন বলতে অর্থনৈতিক ও সামাজিক জীবনের ভারসাম্যপূর্ণ উন্নয়নকে নির্দেশ করে। মানুষ যতই অর্থনৈতিকভাবে উন্নতি সাধন করুক না কেন, যদি সামাজিক নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় না থাকে অথবা সামাজিক সমস্যার প্রকোপ বৃদ্ধি পায়, তবে সে সমাজের সার্বিক উন্নয়ন সাধিত হয় না। অর্থাৎ তোমার সমাজটাও সুন্দর থাকতে হবে, তোমার পকেটেও টাকা থাকতে হবে, তাহলে কিন্তু এটা হচ্ছে আর্থসামাজিক উন্নয়ন। আমরা কী লিখব? আর্থসামাজিক উন্নয়ন বলতে অর্থনৈতিক ও সামাজিক জীবনের ভারসাম্যপূর্ণ উন্নয়নকেই নির্দেশ করে।